স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিভিন্ন দলের সঙ্গে ফের বৈঠকে ঐকমত্য কমিশন। কালকের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া, জানালেন ডক্টর আলী রিয়াজ। মাইলস্টোন স্কুলে দগ্ধ ৩৬ শিশুর চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন ৪। ২রা অগস্ট শুরু হতে পারে ক্লাস, সরানো হচ্ছে ধ্বংসাবশেষ। অব্যবস্থাপনায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট। গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে সভায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ২০টি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট সহ ১০ বিষয়ে দলগুলো একমত হয়েছে। ৭টি বিষয়ে ঐকমত্য হয়নি, আর ৩টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনায় মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ সংস্কার বিষয়ে আলোচনা হবে। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদের স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ৩৬ জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এর মধ্যে সংকটাপন্ন ৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতির সাপেক্ষে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে ১০ জনকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চীন, ভারত এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তারা। এ ঘটনায় পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখনও ক্লাস শুরু হয়নি। আগামী ২রা অগস্ট থেকে খুলতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকদের এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত ভবন থেকে আজও ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা। বাহিনীর প্রকৌশলীদের একটি দল সকাল থেকে এই ভবনের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি যাচাই করে দেখছেন। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনেকেই প্রতিষ্ঠানে আসছেন ওই দিন রেখে যাওয়া স্কুল ব্যাগ সংগ্রহ করতে। অভিভাবকরা জানালেন, এখনও আতঙ্কিত শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসার অবস্থা নেই। তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্কুলে মনোবিদ রাখার পরামর্শ দেন অভিভাবকরা। দর্শক, মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, ধ্বংসাবশেষ সরানোর কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ ফারহানা, ধ্বংসাবশেষ সরানোর কাজ আজকের মতো শেষ হয়েছে এবং সেটি ১২টার পর। তবে পুরোপুরি শেষ হয়েছে কিনা এটি হয়তো আইএসপিআর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে আমরা যতটুকু দেখেছি যে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার পর যে বিমান বাহিনীর সদস্য যারা ছিলেন তারা শেষ দফায় এই পুরো মাঠটা একবার পরিদর্শন করে দেখেছেন যে এখানে আরও কোনো কিছু আছে কিনা, কোনো কিছু বিমানের ধ্বংসাবশেষ বা অন্য কোনো কিছু সেটা আছে কিনা। এবং একই সাথে সকালে যখন নাকি এখানে প্রকৌশলী দল যারা পরিদর্শন করে গেছেন তারা দেখেছেন যে ভবনের অবস্থাটা কি, এখানে আদৌ কার্যক্রম শুরু করা সম্ভব কিনা, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিগুলো তারা আমরা দেখেছি নোট করে নিয়ে গেছেন। আর এখনও অভিভাবকরা অনেকেই আসছেন, এসে তারা হয়তো বাচ্চাদের ব্যাগ নিতে এসছেন, যাওয়ার পথে দেখে যাচ্ছেন। অনেক আশেপাশের লোক যারা উৎসুক জনতা তারাও এখানে ভিড় করছেন। তবে অভিভাবকরা যেটি বলেছেন যে তারা অনেকেই এসেছেন যে যেহেতু অনেক বাচ্চারা
এখনও আতঙ্কগ্রস্ত হয়ে ঘুমাতে পারছে না, তারা বারবার কান্না করে ফেলছেন বাসায়, কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না। তাদের জন্য একটা কাউন্সিলরের ব্যবস্থা করা হয়েছে, এখানে মনোবিদ আছেন, সেই মনোবিদের কাছে তারা এসছেন এবং মনোবিদ এই যারা শিক্ষার্থী আছেন যারা আতঙ্কগ্রস্ত তাদের সাথে একদম ওয়ান টু ওয়ান কথা বলছেন, তাদের সমস্যাগুলো শুনছেন, সেই অনুযায়ী তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং অভিভাবকদেরকেও ডেকে নিয়ে বলছেন যে তাদেরকে সামনের দিনগুলোতে কিভাবে এগুলো ম্যানেজ করতে হবে, তাদেরকে কিভাবে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, এই বিষয়গুলো তারা বলে দিচ্ছেন। অভিভাবকরাও যেটি বলছেন যে 2 তারিখে যদি স্কুল খোলেও সেক্ষেত্রে পড়াশোনার থেকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত এই বাচ্চারা যারা শিক্ষার্থীরা আছে তাদের মনের অবস্থা কিভাবে এটি রিকভার করা যায়। অভিভাবকরা পরামর্শ দিয়েছেন যে যাতে হাসি খুশির মাধ্যমে পুরোটা সময় কাটানো যায়, এই বিষয়টা একটু যাতে তারা কাটিয়ে ওঠে, এই বিষয়গুলো যাতে বারবার মনে করিয়ে দেওয়া না হয়। অনেক অভিভাবক বলেছেন যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন, পুরনো বিষয়গুলো আবার তুলছেন, এটিও তারা আবেদন জানিয়েছেন যে মানুষ যাতে সেগুলো না করে, কারণ তাতে করে এই শিক্ষার্থীরা সামনে থেকে এই বিষয়গুলো দেখেছেন, তারা কিন্তু আরও বেশি ট্রমাটাইজড হয়ে যেতে পারেন। সেগুলো তারা মানা করেছেন যে সাধারণ মানুষের কাছে আবদার জানিয়েছেন যে এগুলো যাতে তারা শেয়ার না করেন আপাতত। ফারহানা। কমল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল পরিস্থিতি সেখান থেকে জানালেন সহকর্মী মাহমুদ কমল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে গতরাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনে গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এ সময়ে দলটির আয় হয়েছে 15,64,94,842 টাকা আর ব্যয় 4,80,04,823 টাকা। উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা, তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ নেত্রকোনায় জুলাই পদযাত্রার পথসভায় এ দাবি জানান তিনি। এইচএসসি এবং সমমান পরীক্ষার কারণে সকাল 11টায় পদযাত্রার কর্মসূচি বাতিল করে এনসিপি। দুপুরে কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন। নতুন দেশ গড়তে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথাও বলেন নাহিদ। বলেন, সংস্কার এবং নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের চলমান উন্নয়ন কাজ ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই যানজট লেগেই থাকে। এতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পথে চলাচলকারীরা। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোড গোল চত্বর, খানাখন্দে ভরা মহাসড়ক।
বৃষ্টিতে জমে আছে পানি। মহাসড়কের মাঝখানে ইটের স্তূপ রেখে গর্ত ভরাটের চেষ্টা চলছে। কাদামাটিতে সড়ক বেহাল, এই পথে হেঁটে চলাও দায়। প্রতিদিনকার যানজট এমন ভোগান্তির মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার 4 লেন এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্ব রোড থেকে আশুগঞ্জ পর্যন্ত 24 কিলোমিটার 6 লেন প্রকল্পের কাজ চলছে। এই কাজের ধীরগতির কারণে খানাখন্দে ভরা সড়কে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। ছুটির দিনে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছায় যানজট। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। ঘটছে দুর্ঘটনাও। প্রতিদিন 24 ঘন্টা জ্যাম ফেলছি, আজকে 7 ঘন্টা জ্যাম ফেলছি একই জায়গায় বসে থেকে। প্রতিটা দিন আর ভালো লাগে জ্যাম ফেলতে। বহুত কাজ কাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে গত রাত্রে রওনা দিছে, এখন পর্যন্ত আমরা বিবারিয়া পরে আছি। 4 লেন প্রকল্প ম্যানেজার জানান, গত বছরের আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এতে কিছুদিন বন্ধ থাকে কাজ। গেল অক্টোবরে তারা ফিরলেও জনবল খুবই কম। এতে কমেছে কাজের গতি। কাজের গতি বর্তমানে খুবই স্লো। তো আমাদের প্যাকেজ 1 এবং 2 অর্থাৎ আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের অত্যন্ত খুব দুরবস্থা এবং এগুলো মানে খানাখন্দে ভরপুর হয়ে আছে বর্তমানে। তো এর মধ্যে সবচেয়ে যদি জটিল অবস্থা বলি তাহলে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল গোলচত্বর রয়েছে এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের শহর অংশের মধ্যে কিছু খারাপ অংশ রয়েছে। হাইওয়ে পুলিশের জনবল সংকটেও যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের ঘাটতি দেখা যায়। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনা দূর করতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে দেখা যায়। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর। তবে যানজটের ভোগান্তি কবে দূর হবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিতে শিক্ষার্থীদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে রাস্তায় নামেন অনেক সাধারণ মানুষ। এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কুমিল্লার মাসুম, দিনাজপুরের আশিকুল এবং লালমনিরহাটের মিরাজ। ভিন্ন জেলা, ভিন্ন জীবন, কিন্তু পরিণতি একই এই 3 তরুণের। তাদের পরিবারে এখনও শোকের মাতম, দাবি দ্রুত বিচারের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান 20 বছরের যুবক মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের বাসিন্দা। গত বছরের 4 আগস্ট কোটবাড়িতে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান মাসুম। দাফন করা হয় গ্রামের কবরস্থানে। সেই থেকে দাদা আয়েত আলী আদরের নাতির কবর জিয়ারত করতে আসেন প্রতিদিন। ছোটকাল থাকতে নাতি আমি খুব আদর করতে ভালছি, হাসে না আমার নাতিরে কার্যালয় হয়ে গেছে এই বাংলাদেশ থেকে। মাসুমের মা জানান, ওই দিন সকালে বাসা থেকে বের হন মাসুম। 3 দিন পর তারা জানতে পারেন তাদের সন্তানকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। কান্দা বলে কাটতে লাইছে, তিনটে কুপ ডানাত্রা ভাঙ্গে লাইছে, করে সুরে লাইছে আঙ্গুলি, সে মনে হয় বাপ ডাঙ্গা 2টা গুলি দিছে। এত কষ্ট দিয়ে মারছে। মাসুমের পরিবারের পাশে প্রশাসন আছে এবং থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। তো শুধু আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের 10ম শ্রেণীর ছাত্র আশিকুল ইসলাম ঢাকায় মায়ের কাছে বেড়াতে এসে 18 জুলাই রামপুরা বনশ্রীতে আন্দোলনে অংশ নেন। সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। কিন্তু তার জন্য অনেক কষ্ট হয়। এখনো আমরা সুখ পালন করি যে সে থাকলে আমাদের সংসারের প্রথম সন্তান উন্নতি হতো, অনেক কিছু হতো। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শহীদ আশিকুলের নামে এরই মধ্যে সড়কের নামকরণ করা হয়েছে। আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে। সকল ডিপার্টমেন্টের সাথেও সমন্বয় করে তার পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক বা অন্যান্য সকল ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। লালমনিরহাটের আদিতমারির মিরাজুল ইসলাম এসএসসি পাশ করে মা বাবার সঙ্গে ঢাকায় এসে পড়ালেখার পাশাপাশি কাজ করতেন। 2024-এর 5ই আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে 8ই আগস্ট মারা যান তিনি। পরে সরকার থেকে পাওয়া 5 লাখ টাকা অনুদানে স্থানীয় বাজারে একটি দোকান দেন তার বাবা আব্দুস সালাম।
কিন্তু ছেলের শোক সইতে না পেরে তিনিও স্ট্রোক করে মারা যান। স্বামী সন্তানের জন্য মনে পড়ে না, মেরাজের জন্য মনে পড়ে না, এর বাবার জন্য কি মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু আমরা প্রকাশ করিনি। মিরাজের বৃদ্ধা দাদি জানান, আগে মিরাজ তার ওষুধ কিনে দিত, এখন ছোট ছেলেরা যা আয় করে তাতেই কোনো রকমে চলছে তাদের সংসার। আন্দোলন যে আগুলি খেয়ে মারা গেছে, এখন তার পেছে পেছে তার বাবা মারা গেছে, এখন তো আমরাও অসহায়। সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে মানবিক, নৈতিক ও বিচারিকভাবে। শুধু অনুদান নয়, দায়ী ব্যক্তিদের শাস্তিও নিশ্চিত করতে হবে, এটাই চাওয়া স্বজন ও এলাকাবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নিহত রিকশা চালক রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় তার ভাই জামাল মুন্সি সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে, কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। এ নিয়ে গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া থানায় মোট 12টি মামলা হয়েছে। এর মধ্যে 5টি হত্যা, 1টি বিশেষ ক্ষমতা আইন এবং 6টি সন্ত্রাস দমন আইনে। নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। জলাবদ্ধ এলাকাগুলোতে বেড়েছে পানি। সকাল থেকে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এ কারণে পৌর এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী হাতি উপজেলার সোনাদিয়া, চরেশ্বর, সুখচর, নলছিড়া এবং তমরুদ্দি ইউনিয়নের বেড়িবাঁধের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। ভোলায় সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ইলিশা ফেরিঘাট সহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ফেরির ঘাটের পথ সহ গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 120 কিলোমিটার সৈকতের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ বেশ কিছু স্থাপনা। দর্শক, কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে সমুদ্র সৈকতের ভাঙনের বিষয়ে সবশেষ খবর জানিয়েছেন জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া। কিন্তু সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট আমার পেছনটায় যেটি দেখছেন বেশ উত্তাল রয়েছে সাগর, এবং গত কয়েকদিনে কিন্তু এই পয়েন্ট সহ সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, শৈবাল পয়েন্ট, কলাতলি পয়েন্ট মূলত কয়েকশো ঝাউ গাছ সাগরে বিলীন হয়ে গেছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টেকনাফ পর্যন্ত যে 120 কিলোমিটার সৈকত রয়েছে, সেখানে মেরিন ড্রাইভের একাধিক অংশে কিন্তু ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া এই এলাকাটিতে অন্তত 20টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতারা দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করতে অবিলম্বে বৈঠকে বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দেশ দুটি সীমান্তে তীব্র লড়াই করতে থাকলে শান্তি আনতে মধ্যস্থতা করার প্রস্তাব দেন ট্রাম্প। দুদেশের শীর্ষ নেতারাই এ প্রস্তাবে এবং এ নিয়ে আলোচনায় রাজি হন। স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প নিজের পোস্টগুলোতে জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ফুম থামের সঙ্গে কথা বলেছেন। সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি কারো সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না বলে সতর্ক করেন। তবে ট্রাম্পের এমন সতর্কবার্তার পরও আজ চতুর্থ দিনের মতো দুই দেশের সীমান্তে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে 3 দিনের সংঘর্ষে দেশ দুটিতে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন দলের সঙ্গে ফের বৈঠকে ঐকমত্য কমিশন। কালকের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া, জানালেন ডক্টর আলী রিয়াজ। মাইলস্টোন স্কুলে দগ্ধ 36 শিশুর চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। সংকটাপন্ন 4, 2রা অগাস্ট শুরু হতে পারে ক্লাস, সরানো হচ্ছে ধ্বংসাবশেষ। অব্যবস্থাপনায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট, গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।